Now let us discuss about another aspect of wave, which is the velocity of the wave. এইটা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য প্লেন ওয়েভ হয় তাহলে এর ভেলোসিটি কত হবে সেটা বোঝার জন্য ধরো আমরা একটা পার্টিকুলার স্পেস টাইমকে বেছে নিলাম x নট t নট এবং দ্য ওয়েভ ইজ সাপোজ টু ট্রাভেল অ্যালং দ্য x ডিরেকশন। তাহলে সে অ্যাট সাম পজিশন x নট অ্যান্ড অ্যাট সাম টাইম t নট এই ফেজটা ভ্যালু কি হবে kx নট মাইনাস ওমেগা t নট। Now if time changes by an amount delta t which is very small, locally আমি টাইমটাকে খুব স্মল অ্যামাউন্টে যদি চেঞ্জ করতে দেখি তাহলে এই ফেজের ভ্যালুটা ওই পার্টিকুলার পয়েন্টে এক্স নট একটা পার্টিকুলার পয়েন্ট ধরো সেই পয়েন্টের কথা ভাবছি, সেই পয়েন্টে অ্যাট টি নট টাইম দ্য ফেজ ওয়াজ দিস এবং টাইমটা যখন ডেল্টা টি অ্যামাউন্টে ইনক্রিজ করলো তখন ওই পয়েন্টে ফেজটা চেঞ্জ করে হয়ে গেল দিস কোয়ান্টিটি কে এক্স নট মাইনাস দিস এক্সট্রা দিস কোয়ান্টিটি ইজ দ্য ফেজ চেঞ্জ। এবং আগে যে ফেজটা এক্স নট পয়েন্টে যে ফেজটা ছিল সেই ফেজটা তাহলে কোথাও একটা মুভ করে গেছে এবং সেটা দেখো যে দ্য ফেজ ইজ রিটেন্ড অ্যাট সাম হায়ার ভ্যালু অফ এক্স উইচ ইজ এক্স নট প্লাস ওমেগা বাই কে ডেল্টা টি। কারণ এখানে যদি আমি ফেজটা ক্যালকুলেট করি অ্যাট দিস পজিশন, এই পজিশনে যদি আমি ক্যালকুলেট করি আফটার টাইম ডেল্টা টি তাহলে দেখো এখানে কে এক্স কে ডট আর মাইনাস ওমেগা টি অর্থাৎ এখানে কে এক্স মাইনাস ওমেগা টির জায়গায় এক্স নট এই এক্স আর টি এর এই ভ্যালুগুলো বসিয়ে দিলে দেখো ফেজটা সেম থাকছে। এইখানে যা ফেজ আছে কে এক্স নট মাইনাস ওমেগা টি নট ডেল্টা টি টাইম পরে এই পজিশনে ওই ফেজটা রিটেন্ড হলো। তার মানে ফেজটা অ্যাকচুয়ালি মুভ করে গেল ওই পার্টিকুলার প্লেন অফ কনস্ট্যান্ট ফেজ, সেটা মুভ করে গেল টুয়ার্ডস আ হায়ার ভ্যালু অফ এক্স। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই ওয়েভটা তাহলে একটা ট্রাভেলিং ওয়েভ যেটা রিপ্রেজেন্ট করছে যে ওয়েভটা ডান দিকে অর্থাৎ পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে। ইন দিস কেস দিস ইজ পজিটিভ আই ডিরেকশন। সো what will be then the velocity of this phase? সেটা হচ্ছে যে এই তাহলে ভেলোসিটিটা হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, মানে ডেল্টা টি অ্যামাউন্টে যদি টাইমটা চেঞ্জ করে তাতে এই ফেজটা যতটা শিফট করলো সেইটা ডিভাইডেড বাই ডেল্টা টি, দ্যাট উইল বি দ্য ফেজ ভেলোসিটি। সো দিস ইজ দ্য ফেজ ভেলোসিটি ডেল্টা এক্স বাই ডেল্টা টি। হোয়াট ইজ ডেল্টা এক্স? ডেল্টা এক্স ইজ ওমেগা বাই কে ডেল্টা টি। তাহলে এখানে ডেল্টা টি ক্যান্সেল আউট করে গিয়ে ওমেগা বাই কে পড়ে রইল। সো ওমেগা বাই কে ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফেজ এবং সেটাকে ভেলোসিটি অফ দ্য এন্টায়ার ওয়েভও বলা যেতে পারে। এখানে আরেকটা জিনিস আছে, ওয়েভে আমরা কে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, বাট দের ইজ অ্যানাদার থিং উইচ ইজ ওমেগা। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে একটা সিঙ্গেল পজিশনে আমি যদি টাইম ভ্যারি করতে থাকে তাহলে সেখানে পার ইউনিট টাইম যে ফেজ চেঞ্জ হচ্ছে অর্থাৎ অসিলেশন ফ্রিকোয়েন্সি অফ ফেজ এট আ পার্টিকুলার পজিশন, এইটা হচ্ছে ওমেগা। সো হোয়াট ইজ ওমেগা ইজ, যদি আমি একটা পার্টিকুলার পজিশনে দেখি তাহলে এখানে দেখো এই কালার চেঞ্জের সাথে আমি ফেজটাকে চেঞ্জ করার এটা রিপ্রেজেন্ট করাচ্ছি এখানে, বিকজ দেয়ার আর ডিফারেন্ট কালার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট ফেজ এখানে যেটা আমরা করেছি। সো তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে যে অসিলেশন অফ ফেজ হচ্ছে সেটা হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা ইজ দ্য ফেজ অসিলেশন ফ্রিকোয়েন্সি অ্যাট আ পার্টিকুলার পজিশন। সো উইথ দিস তাহলে এই যে প্লেন ওয়েভ এইটার যে যত প্যারামিটার আছে সেটাকে আমরা we have discussed it in at length এবং vividly ডিসকাস করলাম যাতে ওয়েভ প্রপার্টির কোনো প্যারামিটার সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ না থাকে বা কনফিউশন না থাকে। Now let us get back to the quantum mechanical discussion, যেখানে আমরা এই ওয়েভটা দিয়ে একটা ফ্রি পার্টিকেলকে ডিসক্রাইব করার চেষ্টা করছি। অ্যান্ড তাহলে এখানে আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, ক্যালকুলেশনাল সিম্পলিসিটি, এখানে জাস্ট কেটাকে ধরলাম যে আই ডিরেকশনেই কেটা আছে এবং তাহলে এইটাকে আমরা তাহলে লিখতে পারি কে এক্স মাইনাস ওমেগা টি। এবং তাহলে কেটা তো আমার ওয়েভ নাম্বার হলো উইচ ইজ রিলেটেড টু মোমেন্টাম। অ্যান্ড হোয়াট ইজ ওমেগা? ওমেগাটা এখানে কি? ওমেগাটা যেহেতু একই রকমভাবে লাইটের ক্ষেত্রে আমরা
যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, সেখান থেকে এই কনসেপ্টটা অরিজিনেট করেছে। এবং লাইটের ক্ষেত্রে এনার্জি ইজ এইচ ক্রস ওমেগা, তো সেখান থেকেই আমরা ওমেগাটাকে টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। সো দিস ওমেগা ইজ রিলেটেড টু দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল। মানে এখানে খুব পরিষ্কারভাবে এটা খেয়াল করবে যে ওমেগা যখন বলছি দিস ইজ রিলেটেড টু দ্য টোটাল এনার্জি, কিন্তু যখন কে দিয়ে বলছি, কেটা হচ্ছে মোমেন্টাম এইচ ক্রস দিয়ে মাল্টিপ্লাই করলে, এবং সেখান থেকে যে এনার্জিটা পাচ্ছি এইচ ক্রস স্কোয়ার্ড কে স্কোয়ার্ড বাই 2m অর্থাৎ পি স্কোয়ার্ড বাই 2m, সেটা কিন্তু কাইনেটিক এনার্জি। তো ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি। তো সেক্ষেত্রে এই দুটো সেম হলেও ইন কেসেস ওয়্যার the particle is not free, সেক্ষেত্রে ওমেগাটা will be treated as total energy, whereas this p square by 2m will be kinetic energy. Okay, so now see যে এই ওয়েভ মেকানিক্সে, আই মিন ম্যাটার ওয়েভ মেকানিক্স, সেখানে দেখা যাচ্ছে যে পার্টিকেলের যে ডাইনামিক্যাল ক্যারেক্টারগুলো আছে, অর্থাৎ এনার্জি, মোমেন্টাম এবং আরও যদি ডাইনামিক্যাল ক্যারেক্টার থেকে থাকে, সেইগুলো সমস্তই এই ওয়েভ ফাংশনের ভেতরেই লুকিয়ে আছে প্যারামিটার হিসেবে। এবং তার মানে এই ওয়েভ ফাংশনটার মধ্যেই পার্টিকেলের ডাইনামিক্সের সমস্ত ইনফরমেশন লুকিয়ে আছে। সো দিস রিমাইন্ডস ইউ অফ দ্য ফার্স্ট পস্টুলেট। এখান থেকেই খানিকটা দিস ইজ আ সর্ট অফ ফিগারিং আউট, মানে আমি এক্স্যাক্টলি বলছি না এই কারণেই হয়েছে, বাট ইট মে বি আ রিজনেবল কজ অফ দ্য ফার্স্ট পস্টুলেট। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি এই ইনফরমেশনগুলোকে এক্সট্রাক্ট করতে হয়, তাহলে আমাকে বিভিন্ন রকমভাবে, সে মোমেন্টাম সম্বন্ধে যদি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয়, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ নিলে উইথ রেসপেক্ট টু এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ নিলে এই কে টার্মসটা বেরিয়ে আসছে, অ্যান্ড দিস মাইনাস আই এইচ ক্রস ডেল del x of this wave function gives us h cross k times psi rt. তাহলে এইভাবে এখান থেকেই ন্যাচারালি ভাবা যেতে পারে যে মোমেন্টাম অ্যাক্টস লাইক অ্যান অপারেটর। তো ইট সাজেস্ট যে সমস্ত ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোর একটা অপারেটর ফর্ম আছে, যেই অপারেটরগুলো অপারেট করলে ওয়েভ ফাংশনের উপর ইট ক্যান কালেক্ট অর এক্সট্রাক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্যাট অপারেটর। সো কাইন্ড অফ this analysis can make you believe that like p h cross, I mean the kinetic energy, এটার একটা অপারেটর ফর্মুলেশন হতে পারে which is this, এবং এটা এখানে অপারেট করলে এটার উপরে, তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালুটা পাওয়া যাচ্ছে। সো কাইনেটিক এনার্জির করেসপন্ডিং যে অপারেটর সেটাকে হ্যামিল্টনিয়ান বলা হয়। অন্যান্য সমস্ত ডাইনামিক্যাল ভেরিয়েবলের করেসপন্ডিং কোনো স্পেশাল নাম নেই, কিন্তু এনার্জির করেসপন্ডিং অপারেটরকে হ্যামিল্টনিয়ান বলা হয়, বিকজ ইন অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা নিউটনিয়ান মেকানিক্সের থেকেও একটা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স ছিল, অ্যাকচুয়ালি নিউটনিয়ান মেকানিক্স থেকেই তৈরি সেটা, ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন অফ মেকানিক্স, সেটা দেখবে হ্যামিল্টনিয়ান রিপ্রেজেন্টস দ্য টোটাল এনার্জি অফ সিস্টেম। সেই জন্যই এনার্জিটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে তার অপারেটর ফর্মটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর বলা হয়। অ্যান্ড দিস ওয়াজ প্রবাবলি দ্য কজ যে adoption of operator correspondence of dynamical variables is taken. তাহলে কোয়ান্টাম মেকানিক্সে আমি স্টেট অফ ডাইনামিক্যাল স্টেট অফ পার্টিকেল সেটা ডিসক্রাইব করছি কি দিয়ে, ওয়েভ ফাংশন দিয়ে, এবং ডাইনামিক্যাল ভেরিয়েবলসগুলোকে অপারেটর হিসেবে ট্রিট করা হচ্ছে। তাহলে স্টেট কিভাবে টাইমের সাথে সাথে ইভলভ করে সেটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ নিউটনিয়ান মেকানিক্সে আমি যদি দেখি, স্টেট ওয়াজ রিপ্রেজেন্টেড বাই আ পেয়ার অফ ভ্যালুস আর অ্যান্ড পি ফর অল টাইম। সমস্ত টাইমে আমি যদি আর পি এর ভ্যালু জানি, তাহলে আই হ্যাভ দ্য কমপ্লিট ইনফরমেশন, ডাইনামিক্যাল ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্টিকেল। এবং সেটা জানার পদ্ধতি কি, যে আই হ্যাভ অ্যান ইকুয়েশন যেটা আমার টাইম ইভলিউশনটাকে ডিসক্রাইব করছে, মোমেন্টাম টাইমের সাথে কিভাবে চেঞ্জ করছে, দ্যাট ইজ গভর্ন বাই নিউটন সেকেন্ড ল, আর পজিশনের টাইম ইভলিউশনটা ইজ গিভেন বাই পি বাই এম, এবং এই ফোর্সটা ইজ জেনারেলি আ ফাংশন অফ পজিশন। তাহলে দিস টু ইজ আ কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে সলভ করে আমরা
সমস্ত টাইমের জন্য পজিশন এবং মোমেন্টাম পেতে পারি ইন প্রিন্সিপাল। সেখান থেকে তাহলে আই ক্যান নো দ্য কমপ্লিট ডাইনামিক্যাল ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্টিকেল। তাহলে এটা গেল ক্লাসিক্যাল মেকানিক্স। সেখানে আমরা স্টেটকে ডিসক্রাইব করছিলাম আর এন্ড পি দিয়ে। এখন স্টেট ইজ ডিসক্রাইবড বাই দ্য ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশনের টাইমের সাথে সাথে ইভলিউশন কেমন হয় সেইটা এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ালো। অ্যান্ড ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড টু সি, যদি এখানে আমি এখানে ডেল ডেল টি করি তাহলে ওমেগাটা বেরিয়ে আসবে, এবং প্রপার অ্যাডজাস্টমেন্ট অফ কনস্ট্যান্টস আই ক্যান have this equation I h cross del del t is psi rt, which is h cross omega. So time evolution of the wave function is related to the total energy of the particle. তো এখান থেকেই শ্রোডিঙ্গার ইকুয়েশনে শ্রোডিঙ্গার এসেছিল সেটা এইভাবে যে this equals to E into psi, and then ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এটাকে আমি লিখতে পারি kinetic energy times psi. So I h cross del del t psi rt equals to this thing. এটা হচ্ছে Schrödinger equation for a free particle. So what we have to do in situations, we have to solve for this equation and try to find out psi. Now this is in one dimension, del 2 del x squared, but in general in 3 dimension there would be the del square operator operating over psi to give the kinetic energy. So as I said, this is the Schrödinger equation for a free particle. The time evolution of the wave function is governed by the kinetic energy Hamiltonian operator. এবার যদি পার্টিকেলটা ফ্রি না হয়ে কোনো একটা ফোর্স ফিল্ডে থাকে, and the force field is derivable from a potential V, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ওয়েভ ইকুয়েশনটার চেহারা কি হবে? এটার কোথাও কোনো রিগোরাস ডেরিভেশন নেই। এটা জাস্ট শ্রোডিঙ্গার প্লাগড দিস পোটেনশিয়াল টার্ম ইনটু দিস ইকুয়েশন, যে এখানে এর মাঝে আর কোনো স্টেপ নেই। তো যদি কোয়ান্টাম মেকানিক্সে কোনো অ্যাডহক প্রেসক্রিপশন বলা যায়, তাহলে এটা একটা অ্যাডহক প্রেসক্রিপশন, যে পোটেনশিয়াল টার্মটাকে উইদাউট এনি রিগোরাস রিজনিং এখানে জাস্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জিটাকে অ্যাড করে। আই মিন এটা ক্লাসিক্যাল সেন্স থেকে করা হয়েছে, যে যদি ফোর্স ফিল্ডের মধ্যে থাকে তাহলে করেসপন্ডিং পোটেনশিয়ালটা কাইনেটিক এনার্জি অপারেটরের সাথে অ্যাড হয়ে যাবে। এবং দিস ওয়াজ আ ওয়াইল্ড গেজ বাই শ্রোডিঙ্গার, অ্যান্ড দ্য গেজ ওয়াজ সো ট্রু অ্যান্ড সো ট্রু হি ডিডন্ট হ্যাভ টু রিগ্রেট ফর দিস। এবং যতগুলো এক্সাম্পল অর্থাৎ প্রবলেমে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে, দে হ্যাভ গিভেন আ ভেরি ভেরি গুড রেজাল্ট টেলিং উইথ দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্টস। আবারও বলছি, হাইড্রোজেন অ্যাটমের যে লাইন স্পেকট্রাম, সেটা হচ্ছে প্রথম একটা খটকা ছিল যে ক্লাসিক্যাল থিওরি আর কাজে লাগবে না, এবং আমরা আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি। হাইড্রোজেন অ্যাটমের উপর এটাকে অ্যাপ্লাই করে দেখা হবে যে it satisfactorily explains why line spectrum should come. On a special note, I want to mention also that this Schrödinger equation, what we read, is non-relativistic. I mean, here the velocity of the particle is considered not comparable to the light velocity of light in free space. তো যেহেতু এটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকেই তার একটা ছাপ আছে, এবং ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনিয়ান মেকানিক্স যদি ভাবো সেটাও রিলেটিভিস্টিক্যালি কারেক্ট নয়, তো কাজেই এটাও রিলেটিভিস্টিক্যালি ইকুয়েশনটা কারেক্ট হবে না, এটাই এক্সপেক্টেড। এবং এখানে যদি দেখো একটু ভালো করে, যে এই ইকুয়েশন শ্রোডিঙ্গার ইকুয়েশনে টাইম আর স্পেস দে আর নট অন ইকুয়াল ফুটিং। এখানে দেখো টাইমটা এখানে ফার্স্ট ডেরিভেটিভ হিসেবে আছে, whereas স্পেস ডেরিভেটিভ এখানে সেকেন্ড ডেরিভেটিভ হিসেবে আছে। কাইনেটিক এনার্জিতে যে স্পেস ডেরিভেটিভের অপারেটর করেসপন্ডেন্স সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, বাট টাইমটা আছে এখানে ফার্স্ট অর্ডার। সো জাস্ট বাই লুকিং এট দ্য ইকুয়েশন ইউ ক্যান গেজ যে এই ইকুয়েশনটা রিলেটিভিস্টিক্যালি কারেক্ট হতে পারে না, কারণ রিলেটিভিটি ইজ আ থিওরি যেখানে টাইম আর স্পেস দুটোকে একই ফুটিংসে নিয়ে আসা হয়েছে। ওকে।
So this is the general time dependent Schrödinger equation, যেটাকে আমি abbreviation করে TDSE লিখেছি, which is IH cross del del T of psi equals to H operating over psi. So the time evolution of the wave function is governed by the Hamiltonian operator. এবং এক্সপ্লিসিট ফর্মে যদি লেখা হয় তাহলে এটা হচ্ছে Schrödinger ইকুয়েশন। এখানে ওই ব্যাপারটা জাস্ট নন রিলেটিভিস্টিক ব্যাপারটা যেটা বললাম, যেখানে ফার্স্ট ডেরিভেটিভ অফ টাইম আছে অ্যান্ড এখানে সেকেন্ড ডেরিভেটিভ স্পেস ডেরিভেটিভটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। অ্যান্ড অন আ স্পেশাল নোট এগেইন আরেকটা জিনিস যেটা বলা দরকার সেটা হচ্ছে মোমেন্টাম বা এনার্জি যেমন একটা ডিফারেন্সিয়াল অপারেটর হিসেবে আসছে, কিন্তু এটা দেখা গেছিল যে পজিশন স্পেসে, অর্থাৎ যে স্পেসে আমরা বাস করি সেই স্পেসে অল কোঅর্ডিনেট অপারেটরস, পজিশন অপারেটরস, দে বিহেভস অ্যাজ নর্মাল ভেরিয়েবলস, অর্থাৎ অপারেট করা মানে জাস্ট ওই ভেরিয়েবলটা দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। সো এক্স অপারেটর অপারেটিং অন psi is equivalent or equal to the variable x multiplied by psi and so on. তো কোঅর্ডিনেট স্পেসে বা পজিশন স্পেসে তাহলে সমস্ত কোঅর্ডিনেট অপারেটর গুলো would behave as normal variables, unlike momentum or energy operators, যেগুলো ডিফারেন্সিয়াল অপারেটরের মতো বিহেভ করছে। নাও ইউ ক্যান আর্গিউ যে আবার এটা নিয়েও ভাবতে পারো যে কেন এরকম হঠাৎ করে, কি করে বোঝা গেল যে পজিশন অপারেটর গুলো জাস্ট মাল্টিপ্লাইড হয়ে যাবে অ্যান্ড সো অন। এটার অ্যাকচুয়ালি কোনো অ্যাজ সাচ সলিড কোনো রিজনিং নেই, এটা জাস্ট একটা হাঞ্চ, একটা গেজ, এবং আলটিমেটলি এইটা করে থিওরি থেকে যে রেজাল্টগুলো পাওয়া গেছে সেগুলো এক্সপেরিমেন্টের সাথে মিলেছে, সেই জন্যই এখানে এইগুলো হয়, দিজ আর রুলস, এইভাবে বুঝে নিতে হবে। Now I want to discuss two important discrepancies in adopting a free, plane wave equation for the free particle. সেটা হচ্ছে এরকম যে ফেজ ভেলোসিটি যেটা আমরা দেখেছি ওমেগা বাই কে, সো এটা দেখো ওমেগা মানে হচ্ছে টোটাল এনার্জি বাই এইচ ক্রস, যেখানে আমি এবার ডি ব্রগলি হাইপোথিসিসটা কাজে লাগিয়ে পি স্কোয়ার বাই 2m কে আমি এইচ ক্রস স্কোয়ার কে স্কোয়ার বাই 2m লিখতে পারি। একটা এইচ ক্রস ক্যান্সেল আউট করলো, তাহলে ওমেগা ইকুয়ালস টু দিস থিং ফর আ ফ্রি পার্টিকেল। তাহলে ওমেগা বাই কে যদি এখান থেকে নিই, I will get h cross by twice m, and h cross k is the momentum, so this is p by twice m, and this is now classically momentum is mass times velocity, so this corresponds to p by m corresponds to the classical velocity. তাহলে ফেজ ভেলোসিটি যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক্যালি যে ভেলোসিটি আসার কথা তার হাফ অফ দ্যাট ভেলোসিটি, এবং এইটা খুব একটা ডাজন্ট মেক সেন্স, কারণ একটা প্লেন ওয়েভ যেটা আমি একটা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছি সেইটার ফেজ ভেলোসিটিটা শুড বি এক্সপেক্টেড টু বি ইকুয়াল টু দ্য ক্লাসিক্যাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, কিন্তু সেটা না হয় তার হাফ হলো। দিস ইজ অ্যান important issue and a discrepancy in adopting the plane wave equation. So this is not equals to VCL, which is expected. And another thing is that যে এইটা যদি mod squared নেওয়া হয় তাহলে this will be a constant quantity, because this is e to the power I something, that is a phase quantity which upon doing a mod squared gives you 1 unity. তাহলে এটা হচ্ছে mod psi rt mod square equals to a constant, যেটাকে আমি minus infinity to plus infinity যদি ইন্টিগ্রেট করি, this will give us infinite result. So this is not finite. তো finite যদি না হয়, according to Born interpretation, mod psi rt square is related to the probability density of finding the particle. তাহলে এই ইন্টিগ্রালটা টোটাল প্রবাবিলিটির সাথে রিলেটেড, সেটা যদি ইনফাইনাইট হয়ে যায়, দ্যাট ডাজ নট গো উইথ বর্ন ইন্টারপ্রিটেশন, কারণ টোটাল প্রবাবিলিটি যদি আমরা নর্মালাইজ করি সেটা 1, সো দিস ইন্টিগ্রাল মাস্ট বি ফাইনাইট। So in adopting this plane wave, this is the second problem, it does not fit with Born approach.
born interpretation of quantum mechanics. So we have two issues which was to be resolved at that time. And to be square integrable, it is required that the wave function should be finitely localized. I mean, the integrability requires finite localization of the wave function in space. অর্থাৎ একটা সার্টেন রিজিয়ন জুড়ে এটার একটা ভ্যালু থাকবে এবং বাকি সমস্ত রিজিয়নে আস্তে আস্তে এটা জিরো হয়ে যাবে। এরকম যদি হয় তবে এটা স্কোয়ার ইন্টিগ্রেবল হবে। তার মানে এটার ইনফাইনাইট সাইনোসয়েডাল ওয়েভ না হয়ে একটা ওয়েভ প্যাকেটের মতো হবে, গ্রুপ ওয়েভ, যেটার একটা ফাইনাইট রিজিয়ন জুড়ে এটার অসিলেশন থাকবে and it will die out in the other regions. তো এরকম একটা কনসেপ্ট ওয়েভ গ্রুপের কনসেপ্ট ওয়েভ থিওরিতে আছে এবং সেরকম একটা ওয়েভ গ্রুপ বানানো যায় যদি ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভস অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ অ্যান্ড অ্যাম্পলিটিউড সেটাকে ইন আ স্পেশাল ওয়ে যদি সুপারইম্পোজ করা যায়, তাহলে সেক্ষেত্রে এরকম একটা ওয়েভ গ্রুপ তৈরি করা যেতে পারে। So this is a concept from classical wave theory, যেটা কোয়ান্টাম মেকানিক্সের এখন একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট হয়ে গেল, যে ডিউ টু দ্য স্কোয়ার ইন্টিগ্রেবিলিটি ইস্যু অ্যান্ড দিস ফেজ ভেলোসিটি ভার্সেস ক্লাসিক্যাল ভেলোসিটি। তাহলে সেই জন্য এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ম্যাটার ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ আ ফ্রি পার্টিকেল সেটাকে একটু মডিফাই করতে হবে। ইট উইল নট বি আ সাইনোসয়েডাল ওয়েভ, monochromatic sinusoidal wave, rather it will be a wave group which consists of superposition of infinite number of waves with different wavelengths and amplitudes. So let us try to understand কেন infinite number of waves নিতে হবে। finite number of waves নিলে কি সমস্যা? finite number of waves যদি নেওয়া হয় তাহলে সমস্যা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে ওয়েভ গ্রুপ ওয়েভ কেন তৈরি হয়, কোনো একটা জায়গায় সমস্ত ওয়েভগুলো ইন ফেজ থাকে। যেমন পার্টিকুলারলি এই পয়েন্টটা যদি দেখা যায়, তাহলে এই পয়েন্টে দেখবে এখানে আমি চারটে ওয়েভ নিয়েছি, ডিফারেন্ট ওয়েভলেন্থ এবং ডিফারেন্ট অ্যাম্পলিটিউড, প্রত্যেকের অ্যাম্পলিটিউড আলাদা এবং প্রত্যেকের ওয়েভলেন্থ আলাদা, ওয়েভলেন্থ আস্তে আস্তে ছোট হচ্ছে। তো এরকম চারটে ওয়েভেরই ওয়েভ ক্রেস্ট যদি এক জায়গায় চলে আসে তখন সেটা মানে চারটি অ্যাড আপ হবে, একটা ম্যাক্সিমাম প্রোফাইল দেবে। অন দ্য আদার হ্যান্ড যদি আশেপাশে এবার যদি ওই পয়েন্ট থেকে যদি ডান দিকে বা বাঁ দিকে যাও, এক্সাক্ট ফেজ ম্যাচিং হবে না বললে আস্তে আস্তে ওই অসিলেশনটা ছোট হতে থাকবে, অ্যাম্পলিটিউড অফ দ্য অসিলেশন। সো ইট উইল লুক লাইক দিস। কিন্তু ফাইনাইট নাম্বার অফ ওয়েভস যদি নেওয়া হয় তাতে হবে কি, আফটার ট্রাভেলিং মানে আফটার গোয়িং টু সার্টেন এক্স, এমন একটা ডিস্টেন্স আবার খুঁজে পাওয়া যাবে যেখানে আবার সবকটা ওয়েভ একই ফেজে চলে আসবে। ফাইনাইট নাম্বার যদি হয় তাহলে এই অসিলেশনটা কিন্তু ইনফাইনাইট টাইমস রেকর্ড করবে, কারণ এটা ফাইনাইট নাম্বার অফ ওয়েভস। অর্থাৎ একটা পয়েন্টে সবকটা ওয়েভ যদি ইন ফেজ চলে আসে, তাহলে ফাইনাইট নাম্বার 2, 3, 4, 5, 6 ফাইনাইট নাম্বার অফ ওয়েভস যদি নিই, তাহলে আমি আবার একটা সার্টেন ডিস্টেন্স পর, যেটা এলসিএম অফ অল ওয়েভলেন্থস, সমস্ত ওয়েভলেন্থ গুলো যদি আমি এলসিএম বার করি, সেরকম একটা ডিস্টেন্স দূরে গিয়ে আবার সবকটা ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে যাবে। কাজেই ওই ডিস্টেন্স গিয়ে পরে গিয়ে দেখবো আবার সবাই ইনফেস চলে এসছে, তাহলে ওখানে আবার রিভাইভাল অফ দ্য ওয়েভ প্যাকেট হয়ে যাবে। তো এটা জাস্ট ফিজিক্যালি বোঝায় যে কেন ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভস দরকার। ফাইনাইট নাম্বার অফ ওয়েভস হলে কখনোই এরকম একটা ওয়েভ গ্রুপ পাওয়া যাবে না যেটা ইনফিনিটিতে গিয়ে ডিকে করে যাবে। আমার এমন একটা ওয়েভ গ্রুপ চাই যেটা একবার একটা ফাইনাইট রিজিয়নে একটা অসিলেশন থাকবে, একটা প্রোফাইল থাকবে এবং তার বাইরে সব জায়গায় জিরো হয়ে যায়, এরকম একটা ওয়েভ গ্রুপ দরকার। যদি ইনফাইনাইটলি মেনি টাইমস এটা রিভাইভ করতে থাকে, তাহলে সেই ইন্টিগ্রেবিলিটি ইস্যু, স্কোয়ার ইন্টিগ্রেবিলিটি ইস্যুটা থেকেই যাবে। সো উই হ্যাভ টু টেক a sum of or superposition of infinite number of waves having different k values and different amplitude. So in mathematical form, I can write it as a summation of these individual plane waves with different k, এবং k ভ্যালুটা যদি কন্টিনিউয়াসলি ভ্যারি করে সেক্ষেত্রে আমরা এটাকে ইন্টিগ্রাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং ইন্টিগ্রালটা হবে k এর উপরে,
যেহেতু কেটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে একটা সুপার ইম্পোজিশন হচ্ছে, তাহলে দিস ইজ ইন্ডিভিজুয়াল প্লেন ওয়েভ উইথ ওয়েভ নাম্বার কে, সেইটার একটা ডিকে এর উপর ইন্টিগ্রাল হবে। এ কে ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ উইথ ওয়েভ নাম্বার কে। উইথ দিস ভিডিও এন্ডস। তো এখানে দেখো বিভিন্ন কে যখন নিয়ে আসছি তখনই এখানে একটা ডিসপারশন চলে আসবে, অর্থাৎ বিভিন্ন ওয়েভ বিভিন্ন ভেলোসিটিতে ট্রাভেল করতে পারে, তার জন্য ওই শেপ অফ দ্য ওয়েভ সেটা ডিস্টর্টেড হয়ে যেতে পারে উইথ টাইম, যেটা লাইট ওয়েভের ক্ষেত্রে হয় ইন মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে ঢুকলে সবার আলাদা আলাদা ফেজ ভেলোসিটি হয়ে যায় লাইটের বিভিন্ন ওয়েভলেন্থের জন্য, যার জন্য সেখানে ডিসপারশন এফেক্ট দেখা যায়, স্পেকট্রাম তৈরি হয় ইন প্রিজম অ্যান্ড সো অন, এবং সেখানে ওই ইন্ডিভিজুয়াল ওয়েভের ভেলোসিটি একরকম হয় আর ওভারঅল যে গ্রুপ ওয়েভ বা ওয়েভ প্যাকেট সেটার ভেলোসিটি আলাদা হয়। এই দুটোর আলাদা আলাদা নাম আছে, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি অ্যান্ড সো অন। তো সেই ডিসপারশনের এফেক্টটা এখানে চলে এলো, এখানে যেহেতু আমি বিভিন্ন কে ভ্যালু নিয়ে আসছি, তো সেই জন্য এই ভিডিওটার আমি নাম দিয়েছি ডিসপারশন। তো এইটাকে পার্ট 1 ধরো, ডিসপারশন পার্ট 1 এখানেই শেষ করছি, উইথ দ্য নোশন যে আমার দুটো সিরিয়াস ইস্যু চলে এসেছে ইন অ্যাডপ্টিং আ প্লেন ওয়েভ ফর ডিসক্রাইবিং আ ফ্রি পার্টিকেল। একটা হচ্ছে ক্লাসিক্যাল ভেলোসিটির সাথে ফেজ ভেলোসিটি ম্যাচ করছে না, আর একটা হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবিলিটি থাকছে না। সেটার জন্য আমাকে I have to adopt a group wave concept to describe a free particle. এর পরের লেকচারে আমরা দেখব যে এর ফলে কি হলো, কি কি আমাদের ইস্যু যেগুলো এসেছিল সেগুলো রিজলভ হলো কিনা, এবং তার কনসিকুয়েন্স কি হলো, গ্রুপ ওয়েভ নিয়ে আসার ফলে যে তার কনসিকুয়েন্স সেটা কি হলো, এটা নেক্সট পার্ট 2 তে আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।